জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল সংক্রান্ত আপিল দ্রুত শুনানির জন্য চেষ্টা করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। এ সময় তিনি বলেন, হিটলারের ভাবাদর্শ নিয়ে যদি আবারও রাজনীতি শুরু হয়, সেটি জার্মান নাগরিকদের যেমনি বুঝতে অসুবিধা হবে না, তেমনি জামায়াত নেতারা তাদের পুরনো ভাবধারার আলোকে নতুন দল গঠন করে রাজনীতি শুরু করতে চাইলে তা দেশের সাধারণ জনগণের কাছেও গোপন থাকবে না। বিএনপির সঙ্গে জোটে থাকা না থাকা কিংবা মুক্তিযুদ্ধের সময় দলের ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়ে শীর্ষ এক নেতার পদত্যাগ। সাম্প্রতিক এমন নানা ঘটনা প্রবাহে বেশ কিছুদিন ধরে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ধর্মভিত্তিক দল বাংলাদেশ জামায়াত ইসলামী। এসব ঘটনার বিশ্লেষণ করতে গিয়ে কেউ কেউ বলছেন, রাজনীতিতে টিকে থাকতে নতুন কৌশল নিয়েছেন জামাত নেতারা। আবার অনেকের মত, পদত্যাগ ও বহিষ্কারের নাটক সাজিয়ে নতুন একটি প্ল্যাটফর্ম দাঁড় করাতে চাইছে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দলটির শীর্ষ নেতৃত্ব। এসব বিষয়ে দুপুরে গণমাধ্যম কর্মীরা মূল্যায়ন জানতে চান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের কাছে। হিটলারের ভাবাদর্শ নিয়ে যদি কোন রাজনীতি শুরু হয়, সেটাকে বুঝতে জার্মান পিপলদের অসুবিধা হবে। ঠিক একই জামাতের কথাও আমার একই ভাবে আমি বলবো, কেউ যদি জামাতি ভাবধারায় আবার রাজনীতি শুরু করতে চায়, সেটা কি সাধারণ জনগণ বুঝবে না? এ সময় জামাতের নিবন্ধন বাতিল সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি ইস্যুতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের অবস্থান তুলে ধরেন তিনি। রাজনৈতিক দল হিসেবে তাদের যে স্বীকৃতি ছিল, সেটা বাতিল হয়ে গেছে হাইকোর্টের রায়, আপনারা জানেন। এই ব্যাপারে আপিল বিভাগে মামলা বিচারাধীন আছে। কাজেই মাননীয় প্রধানমন্ত্রী সঠিকভাবেই বলেছেন যে বিচারাধীন মামলার ব্যাপারে তো কোনো নির্বাহী আদেশ দেওয়া যাচ্ছে না। আমরা চেষ্টা করব এটা তাড়াতাড়ি শুনানি করার জন্য। মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যকে সমর্থন করে অ্যাটর্নি জেনারেল এও বলেন যে জামায়াতের এখন ক্ষমা চাওয়া বা না চাওয়াতে তেমন কিছুই আসে যায় না, কেননা যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া কোনোভাবেই বন্ধ হবে না। আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল বলেই দিয়েছেন যে তারা ক্ষমা চান বা না চান তাতে কিছু আসে যায় না, কিন্তু যুদ্ধাপরাধের বিচার, যারা ওই সময় অপরাধ করেছে তাদের বিচার অব্যাহত থাকবে। এই মুহূর্তে তারা মাপ না চাইলে তার অবস্থা আরো দিনের পর দিন খারাপ হবে, এটা হয়তো তারা বুঝতে পেরেছেন। জামাতের নিবন্ধন বাতিল সম্পর্কিত এক প্রশ্নে তিনি বলেন, জাতির আদর্শের পরিপন্থী কোন বিষয়, কোন দল বা সংগঠনের গঠনতন্ত্রে থাকলে সেই দল বা সংগঠন নিষিদ্ধ হতে পারে এবং সেক্ষেত্রে তারা রাজনীতি থেকেও নিষিদ্ধ হবে, এমন মন্তব্য অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। প্রধান নির্বাচন কমিশনার এ.কে.এম. নুরুল হুদা বলেছেন, আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপি সহ বড় দলগুলোর অংশ না নেওয়ার সিদ্ধান্ত হতাশাজনক। সকালে আগারগাঁয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি একথা বলেন। এ সময় নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের পক্ষপাতমুক্তভাবে কাজ করার আহ্বান জানান সিইসি। পোলিং এজেন্টদেরকে আশ্বস্ত করতে হবে যেন তারা তাদের দায়িত্ব পালন ওখানে করে ফলাফলের একটা শীট তারা হাতে নিয়ে যেতে পারে। পক্ষপাতমূলক আচরণের কারণে যদি নির্বাচন ব্যাহত হয়, বিঘ্নিত হয়, সেটা কিন্তু আমরা কঠোর হাতে দমন করবো। আপনাদের কোনো স্বার্থ নেই, কোনো উদ্দেশ্য নেই, আপনাদের কেবলমাত্র আইন কানুনের ভিত্তিতে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। প্রধান নির্বাচন কমিশনার কে.এম. নুরুল হুদা দেশে মিডনাইট নির্বাচনের প্রধান কারিগর বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। রিজভী বলেন যে সিইসি 30 ডিসেম্বরের নির্বাচনের পর বলতে পারেন নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ ছিল, তাহলে স্পষ্টতই বোঝা যাচ্ছে উপজেলা নির্বাচনের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে। ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়কে দুর্ঘটনা নিয়ন্ত্রণে সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানকে প্রধান করে 15 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। দুপুরে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের 26তম সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান সেতুমন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, সড়ক পরিবহন আইন বাস্তবায়নে সুপারিশমালা প্রণয়নে আইন, রেল ও স্বরাষ্ট্রমন্ত্রীর সমন্বয়ে আরও একটি কমিটি করা হয়। উভয় কমিটিকে 14 কার্যদিবসে তাদের প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। সড়ককে সিনক্রোনাইজ করাটা মোস্ট ইম্পর্টেন্ট, যা আছে সেটাকে সিনক্রোনাইজ করা। আজকে উন্নয়নে অর্জনে কোথায় চলে গেছে সেই দেশ, রাস্তায় পরিবহনে শৃঙ্খলায় আমরা পিছিয়ে থাকবো এমন নয়। হয়তো আমরা এই মুহূর্তে কিছুটা সমস্যা আছি, আমার বিশ্বাস আমরা সকলে সমন্বিত চেষ্টায় সংকটও আমরা কাটিয়ে উঠতে পারবো। বলেছেন, বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী না হলেও জলবায়ু পরিবর্তনের কুফল ভোগ করছে বাংলাদেশ। শনিবার জার্মানির মিউনিখে জলবায়ু পরিবর্তন ও নিরাপত্তা বিষয়ক প্যানেল আলোচনায় একথা বলেন তিনি। এ সময় জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী জানতে চান, জলবায়ু নিয়ন্ত্রণে উন্নত দেশগুলো এগিয়ে না এলে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর কি হবে। জলবায়ুর পরিবর্তনের কারণে বাংলাদেশ কি কি ক্ষতির সম্মুখীন হচ্ছে তা উল্লেখ করে বাংলাদেশের সরকার প্রধান বলেন, নানা ক্ষতির মধ্যেও
উন্নত জীবনের জন্য শিল্পায়নের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তিনি জানান, দেশের মোট জিডিপির 1% জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় ব্যয় করছে সরকার। We have mainstreamed climate action and disaster risk reduction in our national plan. We have investment of over 1% of our GDP to address the climate change impact. Moreover, $450 million has been allocated from our own resources for adaptation and mitigation purpose. এদিকে মিউনিখ নিরাপত্তা সম্মেলন শেষে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রোববার সকাল 6:30টায় ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা আবুধাবিতে পৌঁছান। পরে আবুধাবির ন্যাশনাল এক্সিবিশন সেন্টারের আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলার IDEX 2019-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাকে স্বাগত জানান দেশের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সহ উচ্চ পর্যায়ের ব্যক্তিরা। সফরকালে আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং আমিরাত দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম সহ অন্যান্য নেতার সাথে বাংলাদেশ সরকার প্রধানের দ্বিপক্ষীয় আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া আবুধাবির সেন্ট রেগিস হোটেলে প্রবাসী বাংলাদেশিদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেবেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামের চাকতাই এলাকায় আগুনে দগ্ধ হয়ে কমপক্ষে 9 জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। গতরাত 3:30টায় সূত্রপাত হওয়া এই অগ্নিকাণ্ডে সহায় সম্বল হারিয়েছে আরও প্রায় 200 পরিবার। চট্টগ্রামের জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবার প্রতি 20,000 টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। একই সাথে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে গঠন করা হয়েছে 5 সদস্যের একটি তদন্ত কমিটি। চট্টগ্রাম থেকে সহকর্মী সালেহ নোমানের প্রতিবেদন। চট্টগ্রামের চাকতাই খাল ও কর্ণফুলী নদীর সংযোগস্থল ভেড়া মার্কেট সংলগ্ন বস্তির ধ্বংসস্তূপে চারপাশের পরিবেশ এখন ভারী এরকম সর্বস্ব হারানো মানুষের আহাজারিতে। গত রাতের আগুনে প্রাণ গেছে এখানকার 9 জন বাসিন্দার। এদের মধ্যে এক পরিবারেরই 4 জন। স্বজন হারিয়ে নির্বাক পরিবারের প্রধান সুরজ মিয়া। আমার মারা গেছে ছোট ভাইয়ের বউ, ভাইজি, ভাতিজা, তারা মোট সর্বমোট 4 জন মারা গেছে। লাস্টে ভাইয়ের খবর লইলাম, ভাতিজার খবর লইলাম, তারা খবর লই দিদি কিছু কিছু পাইলাম, কিছু কিছু পাই নাই। যখন এলাকাটা পাগল হয়ে করলাম, ঘোরার পরে কোনো খবর পাই নাই। লাস্টে এখানে দেখলাম যে তারা আগুনে পুড়ে গেছে। বস্তিবাসীরা জানিয়েছেন, রাত 3:30টার দিকে হঠাৎ আগুনের লেলিহান শিখা গ্রাস করে পুরো বস্তিকে। অনেকে জীবন বাঁচাতে পারলেও রক্ষা করতে পারেননি কোনো সহায় সম্বল। কিছু নিয়ে আড়াইতে পারি না, আগুন হইতে দেরি আছে, মানে আগুন মাথার উপরে আগেছে, চালুর উপরে আছে। আমার কালা জামাই নেলছে, আমরা নেলছে, আমার কালা নেলতে পারো না, পরিচয় হয়ে গেছে। আগুন লাগার কারণ জানা না গেলেও ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিমউদ্দিন জানিয়েছেন, বস্তিটিতে ত্রুটিপূর্ণ বিদ্যুৎ সংযোগ ছিল, যা দিয়ে বিপজ্জনকভাবে রান্নার হিটার ব্যবহার করা হতো। এখানে ইলেকট্রিক কেবল ছিল, চুলা ছিল, কয়েল জ্বালাতো, এ ধরনের ওভেন, কফি বাতিও ছিল। এদিকে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। আর বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম ও নাসির উদ্দিনকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পানি সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক শামীম সরকারের পক্ষে ক্ষতিগ্রস্তদের সব রকম সহায়তার আশ্বাস দেন। প্রত্যেককে 20,000 করে টাকা দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, এবং আমরা সরকারের পক্ষ থেকেও তাদেরকে জেলা প্রশাসনের মাধ্যমে, সিটি কর্পোরেশনের মাধ্যমে সর্বোচ্চ আমাদের পক্ষে যেটা করণীয় আমরা ইনশাআল্লাহ অবশ্যই সেটা করব। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চাকতাই এলাকার মোট 13 জন ব্যক্তি বস্তিঘরগুলোর মালিক। কয়েকদিন আগে বস্তিটি উচ্ছেদের চেষ্টা হলেও মালিক পক্ষের মামলার কারণে তা আর সম্ভব হয়নি। সালেহ নোমান।